আসসালামু আলাইকুম। আজ 25 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ হাদির জন্য বিশ্বব্যাপী ভারতের বিরুদ্ধে যা করছে শিখ সম্প্রদায়। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দুর্দান্ত যা ঘটল। জামায়াত এনসিপি আসন সমঝোতা নিয়ে যা হতে যাচ্ছে। এবার বিস্তারিত। শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে হঠাৎ বিশ্বব্যাপী আন্দোলন শুরু করেছে ভারতের স্বাধীনতাকামী শিখ সম্প্রদায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে 7টি দেশের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা। 24 ডিসেম্বর দেশগুলোর স্থানীয় সময় দুপুর 12টায় ভারতীয় দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা শিখস ফর জাস্টিস এসএফজে এর জেনারেল কাউন্সিলর গুরুপতওয়ান্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছিলেন। জানা গেছে, ঢাকা, পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ করেছে শিখ জনগোষ্ঠী। এ সময় কনসুলেটগুলো বন্ধ করার দাবি জানান তারা। শিখ নেতা পান্নুন বলেন, ওসমান বিন হাদির বিরুদ্ধে ভারতের সরকারের হত্যার পরিকল্পনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই কর্মসূচি। তিনি আরও বলেন, শিখস ফর জাস্টিস বাংলাদেশের অভ্যন্তরে ভারতের গুপ্ত হত্যার পরিকল্পনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরছি। ভারত ইতোমধ্যেই ওসমান হাদিকে হত্যা করেছে। আমরা কর্মসূচি হিসেবে ভারতীয় দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার ডাক দিয়েছি। শিখ নেতা আরও বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। এই দূতাবাস থেকেই গুপ্তচর বৃত্তি, নজরদারি ও হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়। এ কারণেই ঢাকা, ইসলামাবাদ, মেলবোর্ন, লন্ডন, মিলান, টরন্টো, ভ্যাঙ্কুভার ও ওয়াশিংটন ডিসিতে একযোগে কর্মসূচির ডাক দেওয়া হয়। প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা 2 সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর সরকারিভাবে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11টা 40 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমে পরিবারের সদস্য ও দলীয় কর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর 12:30টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় বিমানবন্দরের সামনে এসে জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল না। বিমানবন্দর থেকে বের হওয়ার পর হঠাৎ তিনি সামনে থাকা একটি ফুল বাগানের ভেতরে চলে যান। সেখানে ঘাস ও কিছু গাঁদা ফুলের গাছ ছিল। সেখানেই জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ান তিনি। পরে নিচু হয়ে মাটি হাতে নেন এবং একদলা মাটি পরম মমতায় নেড়ে চেড়ে দেখেন। দুপুর 12টা 35 তিনি বাসে ওঠেন। ওই বাসে করেই তিনি 300 ফিট এলাকায় আয়োজিত তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। বাসে তার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদরের বিড়াল জেবু। এমন খবরে বিড়াল প্রেমীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল ও হাস্যরসের ঢেউ উঠেছে। জানা যায়, লন্ডন থেকে আসা একই ফ্লাইটে বিশেষ যত্নে আনা হয় জেবুকে। বিমানবন্দরে নামার পরপরই তাকে দেখতে ভিড় করেন কৌতূহলী বিড়াল প্রেমীরা। আন্তর্জাতিক ভ্রমণের সময় নিয়ম মেনে ভেটেরিনারি ছাড়পত্র ও নিরাপদ ক্যারিয়ারে করে বিড়ালটিকে বহন করা হয়। সূত্র জানায়, জেবুর জন্য আলাদা ক্যারিয়ার, প্রিয় খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই জেবু এসেছে শিরোনামে নানা মিম ও পোস্ট ভাইরাল হতে শুরু করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর জেবুকে দেখা যায় শান্ত ও সুস্থ অবস্থায়। ভ্রমণকালে তার জন্য পর্যাপ্ত খাবার, পানি ও বিশ্রামের ব্যবস্থা রাখা হয়েছিল। সঙ্গে ছিল প্রিয় খেলনা ও কম্বল, যাতে যাত্রাপথে অস্বস্তি না হয়। বিমানবন্দরে উপস্থিত কয়েকজন বিড়াল প্রেমী জেবুকে এক নজর দেখার চেষ্টা করেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকায় পৌঁছে জেবুর জন্য আলাদা বিশ্রাম ও পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে।
নতুন পরিবেশে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও আদর যত্নে জেবু দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা মাত্রই তাকে স্বজন ও দলের নেতাকর্মীরা স্বাগত জানান, ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে তারেক রহমান ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুক্ষণ পর বিমান থেকে বের হন তারা। বিমানবন্দরে পরিবারের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির নেতারা তাকে অভ্যর্থনা জানান। টেলিভিশনে ফুটেজে দেখা যায় তারেক রহমানকে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলের মালা দিয়ে বরণ করছেন। বিশ্লেষকদের মতে তারেক রহমানের রাজনৈতিক জীবনের 3টি সময়কাল এই রূপান্তরে বিশেষ ভূমিকা রেখেছে। 2002 থেকে 2006 সাল পর্যন্ত সময়কালে তারেক রহমান জেলা ও উপজেলা পর্যায়ে তৃণমূল সম্মেলন আয়োজনের মাধ্যমে রাজনীতিতে এক নতুন ধারা সূচনা করেন। গ্রামে গ্রামে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, কৃষকের সমস্যা শোনা এবং স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার এই উদ্যোগ বিএনপিকে একটি ব্যক্তিকেন্দ্রিক দল থেকে তৃণমূল বান্ধব রাজনৈতিক দলে রূপান্তর করতে সহায়ক হয়। এই সময়ই তারেক রহমানের রাজনীতির ভিত্তি শক্তভাবে গড়ে ওঠে। 2007 সালের 7 মার্চ গ্রেফতার হওয়ার পর রিমান্ডে থাকা অবস্থায় তারেক রহমান শারীরিক নির্যাতনের শিকার হন বলে দলীয় সূত্রে দাবি করা হয়। ওই নির্যাতনের ফলে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। দীর্ঘ কারাবাস ও শারীরিক যন্ত্রণা তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এই অভিজ্ঞতা তাকে আরও সংযত, ধৈর্যশীল ও আদর্শনিষ্ঠ করে তোলে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সে সময় থেকেই তিনি ক্ষমতার রাজনীতির চেয়ে আদর্শভিত্তিক রাজনীতির ওপর গুরুত্ব আরোপ করতে শুরু করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমান লন্ডনে অবস্থান করেই দল পরিচালনা শুরু করেন। স্কাইপ ও জুম সহ আধুনিক যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তিনি দেশের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন। দলীয় সূত্রে জানানো হয়, স্বৈরাচারী শাসনের চাপের মধ্যেও দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে এই ভার্চুয়াল নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা সমসাময়িক রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে 31 দফা প্রস্তাব উপস্থাপন করেছেন। এতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধানসহ একাধিক সাংবিধানিক সংস্কারের কথা বলা হয়েছে। তারেক রহমান বারবার বলে আসছেন, বাংলাদেশ কোনো একটি দলের নয়, এটি সব ধর্ম, বর্ণ ও মতের মানুষের দেশ। তিনি উগ্রবাদ ও প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার পক্ষে অবস্থান নিয়েছেন। তার রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তৃণমূলের ক্ষমতায়ন এবং তরুণ সমাজকে প্রযুক্তি নির্ভর উন্নয়নের অংশীদার করা। তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে একটি স্মার্ট ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা তিনি বিভিন্ন সময়ে তুলে ধরেছেন। ব্যক্তিগত জীবনেও তারেক রহমানকে চরম ধৈর্যের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু ও দীর্ঘ প্রবাস জীবন সত্ত্বেও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় থেকেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার জীবনের বড় শিক্ষা হল বিপর্যয়ের মুখে ধৈর্য ধারণ করা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। সব মিলিয়ে সংগ্রাম ও সংস্কারের মধ্য দিয়ে তারেক রহমানের রাজনৈতিক যাত্রা আজ এক ভিন্ন মাত্রা পেয়েছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তাকে স্বাগত জানান শফিকুর রহমান। জামায়াত আমির লিখেছেন, জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে জোট করছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এতে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানান আব্দুল কাদের। বিলুপ্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের তার ফেসবুকে লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে 26শে ডিসেম্বর এই জোটের ঘোষণা আসতে পারে, আর এরই মধ্য দিয়েই কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে। আব্দুল কাদের আরও লেখেন, জামাতের থেকে এনসিপি চেয়েছিল 50 আসন। দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী
এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। আব্দুল কাদের দাবি করেন, জামাতের পক্ষ থেকে জোটসঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে 1.5 কোটি টাকা। সমঝোতার 30 আসনে কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। এই দুজন মিলেই এনসিপির 30 প্রার্থী চূড়ান্ত করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বলেন, ছোটনগংয়ের সঙ্গে নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটনগং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামায়াতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধী দলীয় নেতা। সবশেষে আব্দুল কাদের লেখেন, এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল। নাহিদ ইসলামরা সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার যোগ্যতা কি? আপনি যে বিষয়ে সক্ষম, যতটুকু সক্ষম, সেটাই হচ্ছে আপনার যোগ্যতা। আপনি যদি আপনার সক্ষমতা আস্তে আস্তে বাড়াতে থাকেন, তাহলে আপনার যোগ্যতাও বাড়বে। আর যোগ্যতা বাড়াবার একমাত্র এবং প্রধানতম কৌশল হচ্ছে জ্ঞান বাড়ানো। আপনি যে বিষয়ে পারদর্শী হতে চান, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানুন, সবটুকু জানুন, অজানা সকল বিষয় সম্পর্কে ধারণা রাখুন। তাহলেই দেখবেন আপনি আপনার সেক্টরে সফল হতে পেরেছেন, সবার দৃষ্টিতে আইকন হতে পেরেছেন। বন্ধুরা, আসুন আমরা জ্ঞান বাড়াই। জ্ঞান বাড়াবার মধ্য দিয়ে আমাদের কর্মদক্ষতা বাড়বে, এর মধ্য দিয়ে আমাদের যোগ্যতাও বাড়বে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় এক হিন্দু দেবতার মূর্তি ভাঙার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। একই সঙ্গে এই ঘটনাকে অসম্মানজনক আখ্যা দিয়ে কড়া নিন্দাও জানিয়েছে দেশটি। চলমান থাই কম্বোডিয়া সীমান্ত সংঘাতের মধ্যে মূর্তি ভেঙে ফেলার এই ঘটনা ঘটে। নয়াদিল্লি বলেছে, এমন কাজ বিশ্বের কোটি ভক্তের অনুভূতিতে আঘাত করে, এ ধরনের ঘটনা ঘটা উচিত নয়। একই সঙ্গে দুই দেশকে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বানও জানিয়েছে ভারত। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় এক্সকাভেটর দিয়ে হিন্দু দেবতা বিষ্ণুর সেই মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। এএফপির খবরে বলা হয়, প্রিয়া ভিএআর প্রদেশের মুখপাত্র লিম চানপানহা জানান, মূর্তিটি কম্বোডিয়ার আনসেস এলাকায় দেশের ভেতরেই অবস্থিত ছিল। 2014 সালে নির্মিত ওই বিষ্ণু মূর্তি গত সোমবার ধ্বংস করে ফেলা হয়। এটি থাইল্যান্ড সীমান্ত থেকে প্রায় 100 মিটার দূরে ছিল। চানপানহা বলেন, বৌদ্ধ ও হিন্দুদের কাছে পবিত্র যেসব প্রাচীন মন্দির ও প্রতিমা রয়েছে, সেগুলো ধ্বংসের আমরা নিন্দা জানাই। প্রসঙ্গত, দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে এই বিবাদ নতুন নয়। আসলে থাইল্যান্ড ও কম্বোডিয়ার দ্বন্দ্বের ইতিহাস 100 বছরেরও বেশি পুরনো, যা শুরু হয়েছিল ফরাসি দখলদারিত্বের পর সীমান্ত নির্ধারণের সময়। 2008 সালে দুই দেশের বিরোধ আনুষ্ঠানিকভাবে তীব্র হয়। সে সময় কম্বোডিয়া বিতর্কিত অঞ্চলে থাকা 11 শতকের একটি মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধনের চেষ্টা করে। থাইল্যান্ড সেই চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বছরের পর বছর ধরে দুই দেশের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষে উভয় পক্ষের সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সর্বশেষ উত্তেজনা শুরু হয় মে মাসে। সে সময় সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হয়। এর ফলে দুই দেশের সম্পর্ক 1 দশকের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে যায়। চলতি বছরের জুলাইয়ের সংঘর্ষের আগে উভয় দেশই একে অপরের ওপর সীমান্তে নানা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি বন্ধ করে দেয়, পাশাপাশি বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা নেওয়াও বন্ধ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্তে উভয় দেশই সেনা মোতায়েন বাড়িয়েছিল। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।